টাকার লোভে তটিনীকে পার্টিতে ডেকে এনে শীতল ও বিজিতের হাতে তুলে দিল নিশা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ বিজিতকে ফোন করে বলতে থাকে, তুই যে কাজগুলো করছিস সেগুলো কিন্তু মোটেও ঠিক করছিস না। তখন বিজিত বলতে থাকে, আমি আমি যে কাজগুলো করছি সেগুলো একদম ঠিক হচ্ছে, তাই তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এ বলে ফোনটা কেটে দিলে তখন তখন আরাধ্যা এসে বলতে থাকে, বিজিতদা তুমি কি করতে চাইছো এখন? এখন কি করবে তুমি? তখন বিজিত বলতে থাকে, আমার লক্ষ্য একটাই, তটিনী গাঙ্গুলিকে উড়িয়ে দেওয়া, তটিনী গাঙ্গুলিকে শেষ করে দেওয়া। এরপরে দেখা যায় একে একে সবাই পার্টিতে আসতে থাকে। এরপরে বিজিত সবার সামনে বলতে থাকে, আজকের পার্টিটা থ্রো করা হয়েছে নন্দিনী মুখার্জির অনারে, আর নন্দিনী মুখার্জি এই পার্টিটার ওনার। এই কথা শুনে সবাই সবাই হাতে তালি দিতে থাকে। এরপরে বিজিত বলতে থাকে, আমি আজকে সবাইকে কথা দিচ্ছি, পার্টিতে যে যে আছে সবার আজকে সকল দায়িত্ব আমার। আমি আমি বিজিত লাহিড়ী সকল দায়িত্ব নেব। তখন এরপরে আয়ুষী বলতে থাকে, আজকে আজকে আমার হাজবেন্ড সবার এই পার্টির এনজয়ে যত কিছু খরচ হবে সবকিছু আমার হাজবেন্ডই বহন করবে। এটা নিয়ে আপনারা কেউ ভাববেন না, আপনাদের যেভাবে খুশি সেভাবে এনজয় করতে পারেন, কারো কোনো 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 মাথা ব্যথা নেই। এরপরে দেখা যায় সেখানে এসে শীতল বলতে থাকে, কি ব্যাপার বিজিত, আমাকে ছাড়াই কি সেলিব্রেশন শুরু করে দিলে নাকি? তখন দেখা যায় শীতলকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বিজিত বলতে থাকে, না না, তোমাকে ছাড়া কি আর সেলিব্রেশন শুরু হয় বলো? তুমি তো আমার স্পেশাল গেস্ট। এই বলে হাসতে থাকে বিজিত। এরপরে দেখা যায় তখন শীতল বলতে থাকে, তাই তো বলি, এভাবে এভাবে আমাকে ছাড়া কি করে পার্টি শুরু করা যায়? তখন কথা শুনে বিজিত বলতে থাকে, আমি আমি তো তোমাকে ছাড়া কিছুতেই পার্টিটা শুরু করতাম না, আর ওরা আসলে ড্রিঙ্ক করছিল তো তাই। এরপরে দেখা যায় শীতলকে দেখে তখন নন্দিনী বলতে থাকে, শীতল তুমি এখানে কি করছো? আর তোমাকে এখানে কে আসতে বলেছে? তখন বিজিত বলতে থাকে, আসলে আসলে এখানে এখানে ওকে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম আমি, আর ও সেজন্য এখানে এসেছে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না। তখন শীতল বলতে থাকে, তুমি তুমি তো ছোট্ট একটি সারপ্রাইজ দিয়েছো, তার থেকে বড় সারপ্রাইজ দেবো আমি আজকে। এখন অনেক বড় একটা সারপ্রাইজ দেবো, সেটা দেখলে সবার সবার চোখ কপালে উঠে যাবে। এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, তার মানে কি সারপ্রাইজের কথা বলছো তুমি? কিসের কথা বলছো তুমি, বলো তো? তখন দেখা যায় এই শীতল নিশাকে ডাকলে তখন নিশা বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, এসব কি হচ্ছে? তুমি তো টোটিনি ডিপার্টমেন্টের, তাই না? তবে এখানে কি করছো? তখন শীতল বলতে থাকে, হ্যাঁ, ও ও টোটিনি ডিপার্টমেন্টের, কিন্তু কিন্তু টাকার কাছেও বিক্রি হয়ে গেছে। এখন এখন টাকাই সব কথা বলে। যেরকম তুমি কথা বলছো, তোমাকে টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে, তুমি নিজের বোনের সঙ্গে বেইমানি করেছো, আর ও তো ডিপার্টমেন্ট, এটা কোনো ব্যাপার না। তোমার মতো ও একটু একটু বেইমানি করছে, এতে এতে কোনো কোনো কিছু হবে না। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, কি ব্যাপার আরাধ্যা, তুমি যে কথা বলছো না, তোমার কি ভালো লাগছে না এসব দেখে? তখন আরাধ্যা বলতে থাকে, আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, বিজিত, সবটা আমাকে বুঝিয়ে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? এসবের মানে কি? এই মেয়েটা এখানে কি করছে? তখন শীতল বলতে থাকে, বিজিত, ওকে তুমি বুঝিয়ে বলছো না কেন? বুঝিয়ে বলো। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, শুনুন শুনুন বড়দি ভাই, এখানে এখানে সবকিছু টাকায় কথা বলে। এখনকার যুগে সবাই টাকায় কথা বলে। টাকা পেলে সবাই সবাই নিজের 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 মায়ের পেটের বোনের সঙ্গেও যেহেতু বেইমানি করতে পারে, তবে ও তো শুধু ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করেছে। এদিকে দেখা যায় প্রোটিনে শিলনোড়ায় বাটনা বাটতে থাকে, আর বলতে থাকে, এই লোকটাকে কখন পাঠিয়েছি মিস্ত্রিটা ঠিক করে আনতে, এখনো এলো না। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, এই নাও তোমার মিক্সি। এরপরে দেখা যায় তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি এত দেরি করে ফিরলে যে? আচ্ছা, কত টাকা লাগলো গো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, পুরো 500 টাকা লেগেছে। এ কথা শুনে টটিনি বলতে থাকে, কি বলছো, 500 টাকা? এখন এই সময়ে 500 টাকা হাতের বাইরে চলে গেল, ফস করে 500 টাকা নিয়ে নিল। এখন আমাদের সংসারে তো এমনিতেই টানাপোড়া চলছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, নিক না 500, তারপরেও আমার বইয়ের সুন্দর হাতটা যাতে কোনোভাবে ক্ষতি না হয় সেই দিকটা তো ঠিক আছে, তাই না? তখন টটিনিকে নিশা ফোন করে বলতে থাকে, টটিনি, আমি একটা কলকাতার স্বনামধন্য
বারে আছি, এখানে এখানে অনেক অনেক স্বনামধন্য পরিবারের লোকজন আছে, আর আমরা আমরা যাদেরকে খুঁজছি সবাই এখানেই আছে, তুমি এখানে এসো। তখন তখন তটিনী বলতে থাকে, আর তুমি আমাকে ফোনে বলো ওখানে কি কি হচ্ছে। তখন তখন দেখা যায় নিশা বলতে থাকে, এত কিছু ফোনে বলা সম্ভব নয়, তুমি এক্ষুনি চলে এসো এখানে, এখানে এসে নিজের চোখে সবটা দেখবে। এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। তটিনী বলতে থাকে, তুমি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, তুমি ওই দিকটা সামলাও, আমি আমি এক্ষুনি আসছি। এই বলে ফোন কেটে দিলে তখন তখন আরাধ্যা নন্দিনী বলতে থাকে, তোমরা কাকে ডাকছো, কাকে ফোন করছো, আমাদের বলছো না কেন, কেন বলছো না? তখন তখন বিজিত বলতে থাকে, তটিনী গাঙ্গুলিকে ডাকা হয়েছে, তটিনী গাঙ্গুলি এখানে আসবে, আর এখানে এসে ওনার সঙ্গে কি হবে পরে দেখতেই পাবেন, এটাই একটা বড় সারপ্রাইজ। এরপরে এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, এখানে এখানে কোনো ঝামেলা করো না প্লিজ, আমি ঝামেলা চাই না। তখন তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ প্লিজ বর্দি ভাই, কোনো নাটক করিস না, তুই যেহেতু আমাদের দলে নাম লিখিয়েছিস, সেহেতু তোকে তো আমাদের এসব দেখতেই হবে, তাই না? তখন ডোডো বলতে থাকে, হ্যাঁ তাই তো নাম লিখালে তো সবকিছু সহ্য করতেই হবে। তখন বাবিন বলতে থাকে, আরাধ্যা একদম ঠিক বলেছে, যেহেতু যেহেতু নিজের টাকার লোভে আমাদের দলে নাম লিখিয়েছিস, তবে তো আমরা যেভাবে চলতে বলবো, যেভাবে যেখানে যেতে বলবো, তোকে তো ঠিক সেভাবে চলতে হবে, সেখানেই যেতে হবে, তাই না? তখন তখন দেখা যায় শীতল হাসতে থাকে আর বলতে থাকে, এবার এবার খেলা জমে যাবে, এবার খেলা জমে যাবে, কারণ কারণ নিশা হচ্ছে তটিনীর ডান হাত আর তটিনীর বিশ্বস্ত একজন অফিসার, আর নিশা যেহেতু তটিনীকে ডেকেছে, আমার মনে হচ্ছে জ্যাম যদি না থাকে তবে তবে 8 ঘন্টার মধ্যে তটিনী এখানে এসে পৌঁছাবে, আর যদি ট্রাফিক থাকে তবে সর্বোচ্চ 45 মিনিট এর মধ্যে তটিনী এখানে এসে পৌঁছাবে। এরপরে বিজিতকে বলতে থাকে, এখানে কি তোমাকে যে লোক ফিট করতে বলেছিলাম সবকিছু ঠিক আছে তো? তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, ওই দেখো ওইদিকে 3 জন। এরপরে দেখা যায় 3 জন ইশারা করে বলতে থাকে, চিন্তা করবেন না, আমরা এখানে আছি, এখানে এখানে বসে আছি। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, কি হলো, মিউজিক দাও, সবাই মিলে ডান্স করো। এরপরে এরপরে দেখা যায় ডিজে মিউজিক দিলে তখন তখন সবাই সবাই পার্টিতে মনোযোগ দেয়, সবাই নাচ গান করতে থাকে। তখন তখন নন্দিনী মনে মনে বলতে থাকে, আমি এসব কি করছি, শুধুমাত্র শুধুমাত্র টাকার জন্য নিজের বোনের সঙ্গে বেইমানি করলাম আমি, এটা কি করা আমার ঠিক হলো? আমি এটা কেন করলাম? একে একে তো দেখছি সবাই বেইমানি করছে, তবে তবে আমার বোনটা কি হবে? আমার বোনটাকে তো এরা মেরে ফেলবে, এরা যেভাবে যেভাবে ক্রমশ ক্রমশ দল ভারী করছে, সে এরকম চলতে থাকলে তো কঠিনের অনেক বড় বিপদ হতে পারে। আর আমি আমি কি করে এই বিপদটা আটকাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে এদিকে নিশা ড্রিঙ্কস করতে থাকে আর বলতে থাকে, আজকে তটিনী আপনার ম্যাডাম তটিনী, আপনার কাছে আমি আমি ক্ষমা চাইছি, এটা ছাড়া আমার আর করার কিছুই ছিল না। এভাবে এভাবে জীবনের রিস্ক নিয়ে বারবার বারবার এরকম করে প্রমাণ জোগাড় করার থেকে একবারে যদি এত টাকা পেয়ে যায়, তবে আমার এই চাকরিটা করার কি হবে, চাকরিটা করে আর কি হবে, কোনো লাভ হবে না। এরপরে তটিনী বেরোতে যাবে, তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় যাচ্ছ তটিনী? তখন তটিনী বলতে থাকে, তুমি তুমি একটু রান্নাগুলো করে নিও, আমি এক্ষুনি আসছি, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় যাচ্ছ তুমি, আমাকে বলে যাও। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এখন আমি কিছু বলতে পারবো না, আমি তোমাকে ফিরে এসে সবটা বলবো, প্লিজ সবটা সবটা করে নিও, রান্না বান্না সবকিছু করে নিও, আমি যেন এসে দেখি সব রান্না কমপ্লিট হয়েছে। এরপরে এরপরে এ বলে তখন তটিনী বেরিয়ে যায়। এরপরে এদিকে দেখা যায় সবাই পার্টিতে মনোযোগ দিয়ে পার্টি করছে। তখন তখন বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, শিবপ্রসাদ, তুই কিন্তু টটিনীকে বাড়ি থেকে বেরোতে দিস না, কারণ টটিনীকে কিন্তু এইমাত্র টোপ দেওয়া হলো, আর টটিনীকে একটা বারে ডাকা হয়েছে, সেখানে ওকে ডেকে এনে মেরে দেওয়া হবে, ওরা ওরা টটিনীকে মারার প্ল্যান করছে। কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, এখানে এখানে সব থেকে দুঃখজনক একটা বিষয় হলো, তটিনীর ডান হাত নিশা, ও ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে, টাকা পেয়ে ওদের সঙ্গে হাত মিলিয়েছে, আর টোপটা ওই দিয়েছে। ও টটিনীকে ফোন করে বারে আসতে বলেছে, আর টটিনী ওর কথা বিশ্বাস করে বারে চলে আসছে। তাই তুই টটিনীকে রক্ষা করিস। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমার টটিনীকে কেউ কিছু করতে পারবে না, এই পরশুরাম থাকতে তটিনী গাঙ্গুলির কিছু হতে পারে না, আমি সবটা ম্যানেজ করে নেব, তুই একদম চিন্তা করিস না, তুই সবকিছু নজরে রাখ। এই বলে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ বলতে থাকে, আই এম সরি তটিনী, আই এম সরি লাট্টু পিকু, আমি আমি না হয় আগে আগে ওদেরকে শিলনোড়ায় বেঁচে আসি, তারপরে তারপরে রান্নাগুলো সেরে নেব, এখন যাই।
এ বলে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কিছুতেই তটিনীর কোনো ক্ষতি হতে দেব না, আর নিশা তোমাকে আমি দেখে নেব। এভাবে এভাবে ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করো তো, এজন্য এজন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, তুমি অবশ্যই অবশ্যই পানিশ হবে। তখন তখন দেখা যায় এ বলে শিবপ্রসাদ বেরিয়ে পড়ে। এদিকে এদিকে তটিনী গাড়িতে বসে বসে ভাবছে নন্দিনীর কথা। নন্দিনী কি করে এরকম একটা কাজ করতে পারলো, নন্দিনী কি করে তার সঙ্গে বেইমানি করতে পারলো, নন্দিনীকে তো তটিনী তটিনী বিশ্বাস করে সবকিছুই দিয়েছিল। এভাবে দেখতে দেখতে বাড়ি এসে পৌঁছায় তটিনী। গাড়ি থেকে নেমে যায় তটিনী। এরপরে তটিনী সেখান থেকে হাঁটতে শুরু করে আর বলতে থাকে, ওখানে গিয়ে আমি দেখবো ওখানে কি হচ্ছে। এরপরে এদিকে দেখা যায় বারের মধ্যে সবাই ডান্স করছে। তখন তটিনী বারে ঢুকে ঢুকে দেখতে পায় সেখানে সেখানে বিজিত তারপরে কাবির, বাবিন, ভানু, আরাধ্যা, আয়ুষী, নন্দিনী সবাই সেখানে আছে। আর সেখানে সেখানে নাচ গান করছে নিশা। নিশাকে দেখে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, আমাদের আমাদের যেরকম পেশা, আমরা তো এভাবে এভাবে ডান্স করতে পারি না। আমরা তো, আর নিশা তো এখানে এভাবে এভাবে উচ্ছৃঙ্খলা ভাবে ডান্স করতে পারে না। আর ওরা তো জানে যে নিশা নিশা আমাদের ডিপার্টমেন্টের লোক, তারপরেও নিশাকে কেন ওরা এসবের মাঝখানে নিয়েছে? তবে কি খেলা ঘুরে গেল? এরপরে দেখা যায় তটিনীর নিশার সামনে গিয়ে দাঁড়ায়। আড়াল থেকে তটিনীর মাথায় রিভলভার ধরে শীতল। এরপরে দেখা যায় মিউজিক অফ হয়ে যায়। তখন তখন সবাই অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। তখন শীতল বলতে থাকে, "আহ, তুমি তুমি ফেঁসে গেছো তটিনী গাঙ্গুলি, ফেঁসে গেছো, তুমি এখানে এসে ফেঁসে গেছো।" তখন তটিনী বলতে থাকে, নিশা এসবের মানে কি, আরে এখানে কি করছে? তখন তখন নিশা বলতে থাকে, সরি ম্যাডাম, আমি আমি আপনার সঙ্গে বেইমানি করতে বাধ্য হলাম। আসলে টাকার কাছে সবকিছুই হার মেনে যায়। ঠিক তখনই একে একে চারপাশ থেকে তটিনীর মাথায় রিভলভার ধরতে থাকে গুন্ডারা। এরপরে এরপরে এটা দেখে অবাক হয়ে যায় নন্দিনী ও আরাধ্যা। এরপরে নিশা বলতে থাকে, সরি সরি ম্যাম, অনেক 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 দিন হলো অনেক কষ্ট করছি, কিন্তু ওরা আমাকে যে পরিমাণ টাকা দিয়েছে, সেই টাকা যদি আমি সারা জীবন বসেও খাই, আমার আমার টাকাটা ফুরাবে না। তাই আমি টাকাটা নিতে বাধ্য হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এ কথা বললে তখন নিশা হাসতে থাকে। তখন তটিনী বলতে থাকে, লজ্জা করে না তোমার? আমরা যখন ডিপার্টমেন্টে জয়েন হই তখন আমরা শপথ করি কখনো পেশার সঙ্গে বেইমানি করব না। তুমি তুমি কি করে বেইমানিটা করতে পারলে? তখন বিজিত বলতে থাকে, হয়েছে তটিনী, অনেক জ্ঞান দিয়েছো, আর নয়, অনেক অনেক জ্ঞান শুনেছি তোমার। তখন তখন তটিনী বলতে থাকে, তুমি তুমি আমাকে চিনো না বিজিত লাহিড়ী, আমি আমি এখান থেকে অবশ্যই বেঁচে বেরোবো, আর তোমাদেরকে শাস্তি দেব, এটা আমার প্রমিস, আমি তোমাদের শাস্তি অবশ্যই দেব। এরপরে বিজিত বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না তুমি, তুমি আমার কিছু করতে পারবে না, তুমি আমার টিকিটেও ছুঁতে পারবে না, আমাকে আমাকে কেউ ছুঁতে পারবে না। এরপরে দেখা যায় তখন তখন নন্দিনী বলতে থাকে, প্লিজ এসব করো না, এসব কি হচ্ছে, এমন কেন করছো তোমরা? তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ প্লিজ কাবির, ওদেরকে বলো ছোটদি ভাইকে যেন শুট না করে। তখন আয়ুষী বলতে থাকে, কেন কেন তোরা কথা বলছিস কেন? ওদের মাঝখানে তোরা একদম যাবি না, ওদের মাঝখানে তোরা একদম যাওয়ার চেষ্টা করবি না বড়দি ভাই আরাধ্যা, তোরা কিছু করবি না, ওরা ওরা নিজেদের মধ্যে সবটা ঝামেলা মিটিয়ে নেবে। তখন তখন নন্দিনী বলতে থাকে, আমি এটা কিছুতেই হতে দেব না, আমি আমি কিছুতেই ওকে মারতে দেব না, তটিনীকে তোমরা মারবে না। আমি আমি শুধু তোমাদের কথা মতো তোমাদের কেসটা জিতিয়ে দিয়েছি, কিন্তু এরকম কথা তো ছিল না যে এভাবে তটিনীকে মেরে ফেলা হবে, এরকম তো কোনো কথা ছিল না, কিন্তু তোমরা তোমরা এটা কেন করছো? তখন তখন ডোডো বলতে থাকে, আই এম সরি ম্যাডাম, আমিও আপনার সঙ্গে বেইমানি করতে বাধ্য হলাম, কারণ কারণ আমি আমি সেই দিনের পর থেকে অনেক অপমানিত হয়েছি, ওই রেস্টুরেন্টের ব্যাপার থেকে অনেক অপমানিত হয়েছি, জেল খেটেছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে। তখন তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ প্লিজ তোমরা ছোটদি ভাইকে মেরো না, প্লিজ ছোটদি ভাইকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওর দুটো বাচ্চা আছে। তখন তখন কাবির আরাধ্যাকে বলতে থাকে, প্লিজ আরাধ্যা, তুমি এখান থেকে চলো, আমি আমি তোমাকে জোর করতে বাধ্য হচ্ছি, এখান থেকে চলো, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন আরাধ্যা বলতে থাকে, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, প্লিজ কাবির বলো না ছোটদি ভাইকে যেন না মারে, ওকে ছেড়ে দিতে বলো। ও তো তোমরা তো কেস থেকে বেকসুর খালাস পেয়ে গেছো, তবে তবে ওকে মারছো কেন? ওকে প্লিজ ছেড়ে দাও। এরপরে দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, কি হলো আয়েশি, তুই বল ওকে বিজিতকে যে তটিনীকে যেন না মারে, তটিনীকে ছেড়ে দিতে, যতই হোক ও তো আমাদের বোন, তাই না? তখন বিজিত বলতে থাকে, আয়েশি কিচ্ছু বলতে পারবে না, কারণ কারণ আয়েশি কিচ্ছু বলবে না। আয়েশি জানে যে যদি তটিনী গাঙ্গুলি বেঁচে থাকে, তবে তবে আমরা কেউ বাঁচবো না, আমাদের সবাইকে ও শাস্তি দেবে, ও অবশ্যই শাস্তি দেবে, এমনকি আপনাকেও শাস্তি দেবে এই প্রমাণ লোপাট করার কারণে। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, কি হলো
কি হলো, শুটটা করে দিই। এরপরে নন্দিনীকে বাবিন টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর বলতে থাকে, এখানে প্লিজ থাকিস না। ঠিক তখনই তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে শীতলের হাতে শুট করে শিবপ্রসাদ। তখনই সবাই সবাই অবাক হয়ে যায়। তখন তখন শিবপ্রসাদ মুখ ঘুরালে তটিনী খুশি হয়ে যায়। তটিনী বলতে থাকে, আমি জানতাম তুমি আসবে, আমাকে এরা কেউ মারতে পারবে না, তুমি এসে আমাকে বাঁচিয়ে নেবে। তখন তখন বিজিত বলতে থাকে, ও কি করে জানলো যে তটিনী এখানে আসছে? ওকে ওকে কে খবর দিয়েছে, কে খবর দিল? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কারোর খবর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোরা যে তটিনীকে মারতে পারে সেটা আমি জানতাম, তাই আমি আগে থেকে এখানে লোক ফিট করে রেখেছিলাম। আর এই বলে শিবপ্রসাদ সবাইকে শুট করতে থাকে আর সবাইকে ভয় দেখাতে থাকে।